হ্যালো, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, দেখো তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? দেখো তোমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যায় কিনা একটু? হ্যালো শিক্ষার্থীরা, দেখো তো যে আমার কথা ক্লিয়ার এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? যারা ক্লাসে আসো দেখো তো যে আমার কথা শোনা যায় কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আচ্ছা দেখো, যারা আমার কথা শুনতে পাচ্ছ না বা স্পষ্ট শুনতে পাচ্ছ না তারা একটু কমেন্ট বক্সে জানিও যে কথা শোনা যাচ্ছে না। আর যদি ক্লিয়ার শুনতে পাও তাহলে তো শুনতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমরা একটু দ্রাব্যতার উপরে ক্লাস করব। সবাই আমরা দ্রাব্যতার উপরে যতটুকু সম্ভব ক্লাসটাকে আমরা আগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে দ্রুত একটু ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, আজকে আমাদের পড়ার টপিক যেটা সেটা হচ্ছে দ্রাব্যতা। আমরা দ্রাব্যতার প্রথমে বেসিকটা একটু দেখে আসি, তারপর আমরা প্রশ্ন, আমরা তারপরে বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করার সময় থাকে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। আসো, প্রথমে আমরা দ্রাব্যতার যে অংশটা দেখবো সেটা হচ্ছে ঘনমাত্রার সাথে দ্রাব্যতার যে সম্পর্ক। ঘনমাত্রা ভার্সেস দ্রাব্যতা, মানে দ্রাব্যতার গুণফলের সাথে আর কি দ্রাব্যতার যে সম্পর্ক, সেই টপিকটা আমরা যাবো। এখান থেকে অদক্ষেপে একটা কোশ্চেন আসবে। ক্লাস এটা মূলত 24 ব্যাচের জন্য, তোমরা যে কেউ এই ক্লাসে জয়েন করতে পারো, সমস্যা নেই। এটা একদম বেসিক থেকেই পড়ানো হবে, সুতরাং যে কেউ এই ক্লাসে থাকতে পারো, সমস্যা নেই। এখন দেখো, আমরা দ্রাব্যতা মানে দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি ভার্সেস দ্রাব্যতা, এই টপিকসটা আজকে আমরা যতটুকু সম্ভব ততটুকু শেষ করার চেষ্টা করব। কেএসপি ভার্সেস এস। কেএসপি মানে কি? কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল, অর্থাৎ কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এস মানে দ্রাব্যতা, আর পি মানে প্রোডাক্ট। এস মানে সলিউবিলিটি আর পি মানে প্রোডাক্ট। সলিউবিলিটি মানে দ্রাব্যতা আর পিতে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল। আর এস মানে সলিউবিলিটি মানে দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার যে সম্পর্কগুলো আছে সেইগুলো আমরা আগে তৈরি করার চেষ্টা করব। তা আমরা কথা না বাড়ি আমরা উদাহরণে চলে যাই। আগে আমি যে দুইটা উদাহরণ দেবো সেই দুইটা উদাহরণ তোমরা খুব ক্লিয়ার করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, তাহলে বাকি সব উদাহরণগুলো নিজে নিজে পারবা। এখন আসো, প্রথমে আমরা একটা সহজ উদাহরণে যাই। ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইড। আমি তোমাকে বললাম কি, সোডিয়াম ক্লোরাইড এটার দ্রাব্যতার গুণফল আর দ্রাব্যতার সাথে সম্পর্কটা তৈরি করো। এটার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্কটা তৈরি করো। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড ভেঙে ফেলতে হবে, অর্থাৎ আয়নিত করতে হবে। প্রথমে আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড আয়নিত করতে হবে। যদি সোডিয়াম ক্লোরাইড আয়নিত করি তাহলে কি আসবে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস। এখন খেয়াল করো প্লাস আর মাইনাসটা কোথা থেকে আসলো, যেহেতু একদম প্রথম বেসিক থেকে ক্লাস, আমরা এগুলোকে একটু বলার চেষ্টা করি। আচ্ছা, সোডিয়াম ধাতু, ধাতুর মাথার অবশ্যই প্লাস থাকবে, আর ক্লোরিন মাইনাস, কারণ ক্লোরিন হচ্ছে অধাতু। অধাতুর মাথার উপরে সবসময় কি থাকবে? মাইনাস থাকবে। এখন একটা প্লাস হবে নাকি প্লাস 2 হবে নাকি প্লাস 3 হবে, এটা ডিপেন্ড করবে এর যোজনীর উপর। যেহেতু সোডিয়ামের যোজনী 1, ওই জন্য মাথার উপর আমি একটা প্লাস দিয়েছি, আর যেহেতু ক্লোরিনের যোজনী 1, ওই জন্য আমি ওর মাথার উপরে একটা মাইনাস দিয়েছি। অর্থাৎ একটা মাইনাস হবে নাকি দুইটা মাইনাস হবে, একটা প্লাস হবে নাকি দুইটা প্লাস হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? এর যোজনীর উপরে। তারপরে খেয়াল করো, তাহলে মাথার উপরে প্লাস মাইনাসটা কিসের উপর ডিপেন্ড করবে? যোজনীর উপরে। আর প্লাস হবে নাকি মাইনাস হবে এইটা ডিপেন্ড করবে ধাতু আর অধাতুর উপরে। যদি ধাতু হয় তাহলে মাথার উপরে প্লাস, আর যদি অধাতু হয় তাহলে কি হয়? মাথার উপরে মাইনাস। এখন
নেক্সট স্টেপ আমাদের এর নিচের ঘনমাত্রাগুলো লিখে ফেলতে হবে। দেখো এর ধরলাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত এস। আমি সাপোজ ধরে নিলাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত এস। 1 মোল সোডিয়াম ক্লোরাইড ভেঙে 1 মোল সোডিয়াম আয়ন আর 1 মোল ক্লোরিন আয়ন তৈরি হয়। আমি পাশাপাশি আরেকটা ডিফারেন্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। ধরো আমি দিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটারও দ্রাব্যতার গুণফল আর দ্রাব্যতার ভিতরে সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে। প্রথমে আমাদের কাজ হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে ভেঙে ফেলা। আচ্ছা ম্যাগনেসিয়ামের সাথে যেহেতু আম কথাটা যুক্ত আছে, তাহলে ম্যাগনেসিয়াম একটা ধাতু, তাহলে ধাতুর মাথার উপরে হবে হচ্ছে প্লাস। কয়টা প্লাস হবে? এর যোজনী যা প্লাস সংখ্যা হবে তাই। যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে এখানে হবে হচ্ছে +2। যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে মাথার উপরে চার্জটা কত আসবে? +2। এরপরে কি আছে? ক্লোরিন যেহেতু অধাতু, তাহলে মাথার উপর হবে -1 মাইনাস, আর ক্লোরিনের যোজনী 1, ওই জন্য মাথার উপর কত হবে? -1। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ক্লোরিন এখানে 2টা আছে। ক্লোরিন ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন আছে। সুতরাং সমতাটাকে মিলিয়ে নিতে হবে। এখানে আমরা 2টা ক্লোরিন দিয়ে দিলাম, অর্থাৎ দুই পাশে সমতা করে নিলাম। এরপরে ধরি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস। কি ধরলাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস। তাহলে যদি 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে কি তৈরি আছে? 1 মোল ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি আছে, তাহলে এখানেও হবে এস। এখন যেই জায়গায় ডিফারেন্সটা তৈরি হবে সেখানে খেয়াল করো, এখানে 2 মোল ক্লোরিন মাইনাস আছে, অর্থাৎ এখানে হবে হচ্ছে 2s। 2 মোল ক্লোরিন মাইনাস আছে, তার মানে এখানে কত হবে? 2s। আমি একটা জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝে দেখো। এইগুলার পাশে কিছু নেই বলতে 1 লেখা আছে, যেমন সোডিয়াম ক্লোরাইডের পাশে কিছু নেই বলতে এখানে একটু কালারটা চেঞ্জ করলে বুঝতে পারো। দেখো সোডিয়াম ক্লোরাইডের পাশে কিছু নেই বলতে এখানে কত লেখা আছে? 1 লেখা আছে। এখানে 1 লেখা আছে, এখানে কত লেখা আছে? 1 লেখা আছে। এগুলো সব কত লেখা আছে? 1। তাই জন্য কিন্তু এই যে এস এর পাশে কিছু নাই বলতে 1 লেখা আছে। বাট এই যে ক্লোরিন মাইনাস, এর পাশে কত লেখা আছে? 2, ওই জন্য এখানে কিন্তু কত হয়েছে? 2s। তাহলে যদি ম্যাগনেসিয়ামের পাশে 3 থাকতো, সাপোজ যদি ম্যাগনেসিয়ামের পাশে 3 থাকতো, তাহলে কিন্তু এই যে এস এর পাশে কত হতো? 3s হইতো। যদি ম্যাগনেসিয়ামের পাশে 3 থাকে, তাহলে এস এর পাশেও কত হইতো? 3s হইতো। আচ্ছা গেল, এটা হচ্ছে আমাদের ডিটেকশন করলাম আমরা। প্রথমে আমরা সবগুলার দ্রাব্যতা আর ঘনমাত্রা লিখে নিলাম। এখন আরেকটা কথা বলছি, এটা সারা জীবন মনে রাখবা, সেটা হচ্ছে দ্রাব্যতা মানে হচ্ছে এস। কোন সময় যদি দ্রাব্যতার ভ্যালু বের করতে বলে তাহলে এস। কোন সময় যদি দ্রাব্যতার ভ্যালু বের করতে বলা হয়, তার মানে ধরে নিবা যে এস এর মান বের করতে বলা হয়েছে। কিন্তু যদি বলে ঘনমাত্রার মান বের করো, সাপোজ বললো এইখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাটা বের করো। ঘনমাত্রা মানে এই যে নিচের যে ভ্যালুটা আছে সেটার মান বের করতে হবে, অর্থাৎ 2s। ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? 2s। নিচের গুলা ঘনমাত্রা বোঝায়, নিচের গুলা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। আর দ্রাব্যতা মান হচ্ছে এস। যদি ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা বলে, তাহলে শুধু এস এর মানটা বের করলে হবে, শুধু এস এর মান। কিন্তু যদি ক্লোরিন মাইনাসের ঘনমাত্রার মান বের করতে বলে, তাহলে কিন্তু তোমাকে মাস্ট বি 2s এর মানটা বের করতে হবে। আমি আবার বলছি, যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্লোরিন মাইনাসের দ্রাব্যতার মান বের করতে বলে, তাহলে তোমাকে শুধু এস এর মানটা বের করলেই হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্লোরিন মাইনাসের ঘনমাত্রার মান বের করতে বলে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 2s এর মানটা বের করতে হবে। অবশ্যই কিসের মানটা বের করতে হবে? 2s এর মান তোমাকে বের করাই লাগবে। আচ্ছা, আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন আমরা জিনিসগুলো আর ক্লিয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসো আমরা দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার কি সম্পর্ক সেটা একটু বের করি। এখান থেকে আমরা বের করবো হচ্ছে দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফল। আচ্ছা, দ্রাব্যতার গুণফলকে প্রকাশ করা হয় কেএসপি দ্বারা। কেএসপি ইকুয়ালস টু যতগুলা আয়ন আছে
তাদের ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। যতগুলো আয়ন আছে তাদের ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। তাহলে এই যে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়। ঘনমাত্রা কি দ্বারা লেখা হয়? থার্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে এখানে একটা আয়ন আছে সোডিয়াম প্লাস, যতগুলো আয়ন আছে তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা আয়ন আছে কি সোডিয়াম প্লাস, আর একটা আয়ন আছে কি ক্লোরিন মাইনাস, তাহলে গুণ ক্লোরিন মাইনাস। এখন খেয়াল করো, ঠিক আছে, উন্নীত ঘাত, উন্নীত ঘাত মানে কি? এই যে সোডিয়ামের পাশে যে নাম্বারগুলো লেখা আছে অর্থাৎ মোল সংখ্যাগুলো লেখা আছে এইগুলা হচ্ছে তার উন্নীত ঘাত। তাহলে সোডিয়ামের পাশে কত লেখা আছে 1, তাহলে পাওয়ার হবে 1। ক্লোরিনের মাত্রার উপর কত লেখা আছে? পাশে লেখা আছে কত 1, তাহলে মাথার উপরে হবে কত 1। আবার নেক্সট আসো এইদিকে, KSP ইকুয়ালস টু মানে KSP অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু এখানে যতগুলো আয়ন আছে সেই আয়নগুলার ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। যতগুলো আয়ন আছে সেই আয়নগুলার ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। তাহলে আয়ন আছে কয়টা? 2টা, ম্যাগনেসিয়াম 2+ ইন্টু ক্লোরিন মাইনাস। 2 ক্লোরিন মাইনাস না, ক্লোরিন মাইনাস, কিন্তু ঘনমাত্রা না ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। এখন দেখো উন্নীত ঘাত মানে কি? এই যে পাশে যে নাম্বারগুলো লেখা আছে, ম্যাগনেসিয়ামের পাশে কিছু লেখা নাই, ওই জন্য কত হবে 1। আর ক্লোরিন মাইনাসের পাশে কত লেখা আছে? ক্লোরিন মাইনাসের পাশে লেখা আছে 2, ওই জন্য এর পাশে পাওয়ার কত হবে স্কয়ার। আমি আবার বলছি, KSP ইকুয়ালস টু দ্রাব্যতার গুণফল সমান যতগুলা আয়ন আছে সেই আয়নগুলার ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। উন্নীত ঘাত মানে পাশে যে মোল সংখ্যাগুলো লেখা থাকে, পাশে যেই মোল সংখ্যাগুলো লেখা থাকে সেইগুলো হচ্ছে উন্নীত ঘাত। যেমন সোডিয়ামের পাশে কত লেখা আছে 1, ওই জন্য উন্নীত ঘাত কত 1। ক্লোরিনের পাশে কত লেখা আছে 1, তাহলে উন্নীত ঘাত কত হবে 1। এখন আসো, এখন এর ঘনমাত্রাগুলো লিখে দিই। ঘনমাত্রা মানে এই যে নিচের ভ্যালুগুলা, ঘনমাত্রা মানে কি? আয়নগুলার নিচের ভ্যালুগুলা। ঘনমাত্রা মানে হচ্ছে আয়নগুলার নিচে যে ভ্যালুগুলা লেখা আছে। তাহলে নিচে সোডিয়াম প্লাসের নিচে কত লেখা আছে s টু দি পাওয়ার 1 ইন্টু s টু দি পাওয়ার 1, গুণ করলে হবে হচ্ছে s স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? সোডিয়াম ক্লোরাইডের KSP ইকুয়েশন আসলে হচ্ছে KSP ইকুয়ালস টু s স্কয়ার। এরপর দেখো এই দিকে খেয়াল করো, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে s। ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে s, তাহলে s টু দি পাওয়ার 1 ইন্টু ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 2s। ঘনমাত্রার কথা বলেছি, দ্রাব্যতা না, ঘনমাত্রার কথা বলেছি। তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? নিচে যেগুলো লেখা থাকে সেইগুলো হচ্ছে ঘনমাত্রা। তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? 2s, তার পাওয়ার কত ছিল স্কয়ার। তাহলে যদি এটা গুণ করো তাহলে আসবে হচ্ছে 4s কিউব। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের KSP ইকুয়েশনটা কত আসলো? 4s কিউব। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের KSP ভ্যালু কত বা KSP ইকুয়েশনটা কত আসবে? 4s কিউব। দেখো সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা? দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। আমরা আরেকটা সলভ করব। সবাই একটু দেখো যে এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটা সলভ করি। দেখো আমরা আরেকটার KSPর সাথে দ্রাব্যতার ইকুয়েশন আমরা আরেকটা বের করি আর কি। দেখো এখানে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আরেকটা দ্রাব্যতার সাথে KSPর যে ইকুয়েশন সেটা আমরা আরেকটা বের করি। আচ্ছা, আমরা আরেকটা চেষ্টা করি, দেখি পারি কিনা। এখন লক্ষ্য করো, এটা তোমরা নিজেরাও নিজে নিজে চেষ্টা করো, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা করবো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। Al2O3 এর KSPর সাথে s এর সম্পর্ক, অর্থাৎ দ্রাব্যতার সাথে
দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। আমাদের এখন টার্গেট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2, অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2O3 এর দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের কি সম্পর্ক সেটা একটু বের করব। প্রথমে আমাদের কাজ করতে হবে কি, প্রথমে এটাকে আয়নিত করতে হবে। আয়নিত করার নিয়ম কি, যদি ধাতু হয় তাহলে তার মাথার উপরে প্লাস হবে, 3+ হবে নাকি 4+ হবে, এটা ডিপেন্ড করবে যোজনীর উপরে। যেহেতু অ্যালুমিনিয়াম এর শেষে আম ওয়ার্ডটা আছে, তার মানে অ্যালুমিনিয়াম একটা ধাতু, তার মানে মাস্ট বি এর মাথার উপরে কি হবে, প্লাস হবে। আর অ্যালুমিনিয়ামের যোজন হচ্ছে 3, ওই জন্য কত হচ্ছে 3+ যোগ অক্সিজেন। অক্সিজেন হচ্ছে অধাতু, যেহেতু গ্যাস, গ্যাস হচ্ছে সবসময় কি অধাতু, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ওই জন্য মাথার উপর কত হচ্ছে -2। অধাতু হইলে হবে মাইনাস, আর অক্সিজেনের যোজনী 2, ওই জন্য কত হচ্ছে -2। এখন খেয়াল করো এই পাশে দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, তাহলে সমতা মিলিয়ে দাও, অ্যালুমিনিয়াম 2, আর অক্সিজেন আছে কয়টা, 3টা, তাহলে সমতা মিলিয়ে দাও 3। এখন লক্ষ্য করো যে 2টা অ্যালুমিনিয়াম আর কত, 3টে অক্সিজেন। তাহলে এখন আমরা এটাকে আবার ডিনোট করি, ধরি অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা কত, S। এখন অ্যালুমিনিয়ামের পাশে কত আছে, 2 লেখা আছে, তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত হবে, 2s, আর অক্সিজেনের ঘনমাত্রা কত হবে, 3s। এই যে 2s 3s আমরা কিভাবে পাইলাম, এই যে অ্যালুমিনিয়ামের পাশে লেখা আছে 2, ওই জন্য লিখেছি 2s, আর অক্সিজেনের পাশে কত লেখা আছে 3, ওই জন্য লিখেছি কত 3s, ওই জন্য লিখেছি কত 3s। ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যালুমিনিয়ামের পাশে লেখা আছে 2, ওই জন্য লিখেছি 2s, আর অক্সিজেনের পাশে কত লেখা আছে 3, ওই জন্য কত লিখেছি 3s। আচ্ছা, এবার KSP ভ্যালুটা বের করব। KSP ইকুয়ালস টু কি হবে, যতগুলো আয়ন আছে তার উন্নীত ঘাতের গুণফল। আয়ন আছে 2টা, অ্যালুমিনিয়াম 3+ আর কি অক্সিজেন 2-। আয়ন কয়টা আছে, আয়ন আছে 2টা, অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন কত 2-। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম 3+ তার উন্নীত ঘাতের গুণফল। আচ্ছা, উন্নীত ঘাত বলতে কি বোঝায়, এই যে পাশে যেটা লেখা আছে মানে 2, এটা পাওয়ারে চলে যাওয়াটাকেই বলা হয় উন্নীত ঘাত, ইনটু অক্সিজেন 2-। ইনটু কত, অক্সিজেন 2-। এখন খেয়াল করো এই যে অক্সিজেন 2- এর উন্নীত ঘাত কত হবে, যেহেতু অক্সিজেন 2- কত লেখা আছে 3, তাহলে এর পাওয়ার কত হবে, এর পাওয়ার হবে 3। এখন দেখো থার্ড ব্র্যাকেটে লেখা মানে কি, ঘনমাত্রার ভ্যালুগুলো বসাইতে হবে। থার্ড ব্র্যাকেটে লেখা মানে কি, এর ঘনমাত্রার ভ্যালুগুলো তোমাকে বসাইতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত, নিচে যেটা লেখা থাকে সেটা ঘনমাত্রা। আমি আবার বলছি, আয়নের নিচে যেটা লেখা থাকে সেটা কি, ঘনমাত্রা। আয়নের নিচে যেটা লেখা থাকবে সেটা কি, ঘনমাত্রা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর নিচে কত লেখা আছে 2s, তাহলে ঘনমাত্রা কত 2s, মাথার উপর ছিল হচ্ছে স্কোয়ার, ইনটু অক্সিজেন কত 3s, তার মাথার উপর কত কিউব। এটাকে যদি তুমি হিসাব করো তাহলে আসবে হচ্ছে 108s⁵, 108s⁵। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের KSP ইকুয়েশনটা দাঁড়াইলো হচ্ছে 108s⁵। দেখো সবাই বুঝতে পারছো কিনা। আমরা এবার কয়েকটা ম্যাথ সলভ করি। আচ্ছা, আমরা যে ম্যাথগুলো সলভ করব সেইগুলো সাধারণত আমরা এই বই থেকে ম্যাথগুলো সলভ করবো, ঠিক আছে। আমরা যে ম্যাথগুলো সলভ করব সেই ম্যাথগুলো সাধারণত থাকবে হচ্ছে যে তোমার 60 দিনের যে মাস্টার প্ল্যানের যে বইটা আছে, এই বইটা থেকে আমরা মূলত ম্যাথগুলো সলভ করবো। কারণ এখানে খুব সুন্দর করে বোর্ড কোশ্চেনগুলা আমি দেখলাম আর কি, আমাকে বইগুলো দেওয়া হয়েছে এবং আমি নিজেও বইয়ের ভিতরে ছিলাম, তখন আর কি আমি দেখেছিলাম যে বইটাতে আসলে মাস্টার প্ল্যান হিসাবে তোমাদের কিছু বোর্ড কোশ্চেন মানে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে বেশি কিছু না করে অল্প পড়ে কিভাবে লাভবান হওয়া যায় আর কি, অল্প পড়ে তুমি কিভাবে আর কি সলভ করতে পারো, সকল প্রবলেমগুলো একবারে সলভ আউট করা যায় সেই সুযোগ করে দেওয়া আছে আর কি এই বইটাতে। তোমরা যত দ্রুত পারো এই বইটা নিয়ে নিও, এই বইটা নিলে ইনশাল্লাহ ভালো করবে আর কি। এই বইটা বাদে ভালো করার চান্স নাই তা বলছি না, তবে এই বইটা নিলে তোমাকে খুব সহজ হবে আর কি তোমার ভালো করার পদ্ধতিটা। আর এটা একদমই বানানো হয়েছে সবল থেকে দুর্বল সবার জন্য, অর্থাৎ যে কেউ এই বইটা পড়লে ভালো করতে পারবে আর কি। বিশেষ করে দুর্বলদের জন্য আমরা বেশি ফোকাস করেছি, যেন অল্প কোশ্চেন সলভ করে
যেন তোমরা ভালো করতে পারো আর কি। আচ্ছা আমরা তাহলে এই বইয়ের যে ম্যাথগুলো আসছে সেগুলো একটু সলভ করি, দেখি আমরা একটা ম্যাথ সলভ করতে পারি কিনা। আচ্ছা এখন খেয়াল করো, তোমরা সবাই এই বইটা নিয়ে নিও। টেলিগ্রামে এগিয়ে তো আসো না, স্লাইড মনে হয় স্লাইড থাকার কথা, কিন্তু ওখানে স্লাইডে লেখা যায় না, ওখানে স্লাইডে লেখা যায় না, স্লাইডের পাশে লেখা মানে জায়গাটা খুব ঘিঞ্জি তো। আচ্ছা আজকে থাক, নেক্সট দিন দিন। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আমরা ওই বইয়ের কিছু ম্যাথ আমরা সলভ করি। আচ্ছা আমি একটা কোশ্চেন তোমাদের বোর্ড লিখে দিচ্ছি, এই কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো, কোশ্চেনটা সবাই একটু খাতায় লিখে নাও। আমি একটা কোশ্চেন লিখছি, এই কোশ্চেনটার ভিতরে 4-5 রকম কোশ্চেন আছে, মানে ওখানে যে সৃজনশীলগুলো আছে তার 3-4টা সৃজনশীল আমি একসাথে করে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনে সবাই একটু খাতায় লিখে নাও। আচ্ছা কোশ্চেনটা কি? কোশ্চেনে লেখো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের KSP equals to 3 into 10 to the power minus 8। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের KSP equals to 3 into 10 to the minus 8। আচ্ছা কোশ্চেন নাম্বার 1, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত? ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? দেখো এই দুটো কোশ্চেন ম্যাক্সিমাম বোর্ডে এসছে, এই দুটো কোশ্চেন মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে অন্য কিছু থাকতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, FeCl3 থাকতে পারে, মানে ফেরাস ক্লোরাইড থাকতে পারে, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে, বাট কোশ্চেনের টাইপটা ঠিক এরকমই ছিল। ম্যাক্সিমাম বোর্ডে এরকম টাইপের একটা কোশ্চেন এসছে, এবং এটা কতবার এসছে তোমরা জানতে চাও, আমার কাছে লেখাও আছে যে এই কোশ্চেনটা কতবার এসছে। এই কোশ্চেনটা এসছে তোমার হচ্ছে প্রায় 19 বার এসছে, এই কোশ্চেনটা মিনিমাম প্রায় 22 বার এসছে। এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় 22 বার এসছে, সুতরাং এই কোশ্চেনটার গুরুত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা 22 বার এসছে বোর্ড পরীক্ষায়, এই টাইপের আর কি, আমি বলছি না যে এই কোশ্চেনটা এসছে, এই টাইপের কোশ্চেন। আচ্ছা আসো এই কোশ্চেন আমরা একটু সলভ করার ট্রাই করি, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। এখন প্রথমে কি করতে হবে, যে তোমার KSP এর ভ্যালু দেওয়া আছে, দ্রাব্যতা কত বের করতে বলেছে, কি বলেছে? KSP দেওয়া আছে, দ্রাব্যতা কত বের করতে হবে, ভালো করে বুঝো কথাটা। প্রথমে কোশ্চেনে কি দেওয়া আছে, এই যে দেখো আমি হাইলাইট করে দিচ্ছি, প্রথমে কোশ্চেনে দেওয়া আছে KSP আর বের করতে হবে কি? দ্রাব্যতা। আগেই বলেছি দ্রাব্যতা বের করা মানে কিসের মান বের করতে হবে? S এর ভ্যালু বের করতে হবে। দ্রাব্যতা মানে কিসের মান বের করতে হবে? আমাকে S এর মান বের করতে হবে। সুতরাং ম্যাগনেসিয়াম 2+ এর জন্য S এর মান বের করতে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য S এর মান বের করতে হবে। সুতরাং দুইটা S এর মান সেমই হবে আর কি। এখন আমরা একটু অন্য কালার দিয়ে সলভ করি। এখন দেখো তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে আমাদের এখানে KSP আর S এর ভিতরে সম্পর্কটা সেইটাকে তৈরি করে নেওয়া লাগবে। প্রথমে আমার কি করা লাগবে, KSP আর S এর ভিতরে সম্পর্কটা। সুতরাং প্রথমেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা একটু ভেঙে নিই। ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙো তাহলে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ 2Cl-। কোথা থেকে আসলো? এই জিনিসগুলো আমরা একটু আগেই দেখে আসলাম যে ম্যাগনেসিয়াম 2+ 2 ক্লোরিন মাইনাস কিভাবে তৈরি হয়েছে। তারপর যারা নতুন এসেছে তাদের জন্য আমি আরেকবার বলছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভেঙে আয়নিত করতে হবে। ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, ওই জন্য মাথার উপর প্লাস, আর 2+ মানে হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী 2, ধাতু হইলে মাথার উপর অটোমেটিক একটা প্লাস আসবে, আর 2 এসছে ম্যাগনেসিয়ামের যোজনী থেকে। সেম ক্লোরিন অধাতু,
ওই জন্য মাথার উপরে মাইনাস, আর ক্লোরিনের যোজন হচ্ছে 1, -1 লেখাও যা মাইনাস লেখাও তাই। এখন 2 ক্লোরিন মাইনাস কোথা থেকে আসলো? এই যে এই পাশে ক্লোরিন আছে কয়টা? 2টা, ওই জন্য আমরা এখানে কত লিখেছি? 2 ক্লোরিন মাইনাস, অর্থাৎ ক্লোরিনের জাস্ট সমতাটা মিলানো হয়েছে, ক্লোরিনের সমতাটা মিলানো হয়েছে, ব্যাস। এরপরে খেয়াল করে ধরলাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? S। ধরে নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? S। তাহলে ম্যাগনেসিয়াম হবে S আর ক্লোরিন হবে কত? 2S। কিভাবে 2S আসলো? এই যে ক্লোরিনের পাশে যেহেতু 2 লেখা আছে ওই জন্য লিখেছি 2S, ম্যাগনেসিয়ামের পাশে কত লেখা আছে? 1 লেখা আছে, ওই জন্য লিখেছি কত? 1S। যদি ম্যাগনেসিয়ামের পাশে 3 লেখা থাকতো তাহলে আমরা লিখতাম 3S। আর আবার বলছি, নিচের এই ভ্যালুগুলা কিন্তু ঘনমাত্রার ভ্যালু, নিচের এই ভ্যালুগুলা কিসের ভ্যালু? ঘনমাত্রার ভ্যালু। তার মানে এই যে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা যদি বলো তাহলে হবে কিন্তু S, কিন্তু ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা যদি বলো তাহলে হবে কত? 2S। আমি আবার বলছি, ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা যদি বলো তাহলে হবে কিন্তু 2S, আর ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা যদি বলো তাহলে হবে কত? S। আর দ্রাব্যতা সবার জন্য সমান, দ্রাব্যতা সবার জন্য সমান কত? S। আবার বলছি দ্রাব্যতা সবার জন্য সমান কত? S। দ্রাব্যতার মান বের করতে বলা মানেই কিসের মান বের করবা? S এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। এখন আসো তাহলে KSP কষ্ট কত আসবে? আয়নগুলার উন্নীত ঘাতের গুণফল, আয়নগুলার ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। তাহলে আয়ন আছে কত? ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস। আয়ন আছে কি কি? ম্যাগনেসিয়াম 2+ আর কি? ক্লোরিন মাইনাস। তাহলে এদের ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হয় আর কি। উন্নীত ঘাত, উন্নীত ঘাত মানে কি? পাশের যে মোল সংখ্যাটা আছে সেটা চলে যাবে পাওয়ারে, পাশের যে মোল সংখ্যাটা আছে সেটা কোথায় চলে যাবে? পাওয়ারে। পাশে মোল সংখ্যা হিসেবে আছে 1, পাওয়ারে দিলাম 1। ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস পাশে কত আছে? পাশে লেখা আছে 2, তাহলে পাওয়ারে কত চলে যাবে? পাওয়ারে চলে যাবে হচ্ছে 2। ক্লোরিন মাইনাস পাশে কত লেখা আছে? 2, তাই জন্য পাওয়ারে কত গেল? 2। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? S ইন্টু ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? 2S, তার মাথার উপরে স্কোয়ার। এটা হিসাব করলে আসবে কত? KSP = 4S কিউব। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের KSP এর সাথে দ্রাব্যতার যে ইকুয়েশনটা, এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফল অর্থাৎ KSP এর যে ইকুয়েশনটা। এখন আমরা এখান থেকে ম্যাথটা সলভ করব। তাহলে কি বলেছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত বের করতে হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত এটা আমাদেরকে বের করতে হবে। দ্রাব্যতা কত মানে কিসের মান বের করতে হবে? এই যে লাল কালিতে লেখা আছে S এর ভ্যালু বের করতে হবে। দ্রাব্যতা কত মানে কিসের ভ্যালু বের করতে হবে? এই যে S এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন আসো, তাহলে এখানে লিখে ফেলি যে KSP কষ্ট কত দেওয়া আছে? KSP কষ্ট দেওয়া আছে 3 × 10⁻⁸। কিসের মান বের করতে হবে? S। S এর মান হোয়াট? S এর মানটা আমাকে বের করতে হবে। যদি দ্রাব্যতার মান বের করতে বলেছে, যে কোনো উপায়ে যে কোনো জায়গায় যদি দ্রাব্যতার মান বের করতে বলে, যে কোনো জায়গায় যে কোনো উপায়ে যদি তোমাকে দ্রাব্যতার মান বের করতে বলে তাহলে তুমি S এর ভ্যালুটা বের করবা। আবার বলছি, যে কোনো জায়গায় যে কোনো উপায়ে যদি তোমাকে দ্রাব্যতার মানটা বের করতে বলে তাহলে তুমি কিসের মান বের করবা? S এর ভ্যালুটা বের করবা। তাহলে KSP কষ্ট, তাহলে KSP কষ্ট কত? 4S কিউব। KSP মান কত? 3 × 10⁻⁸ এই কষ্ট কত? 4S কিউব। দেখো এবার সলভ করছি, জাস্ট S এর মানটা বের করছি, এখান থেকে জাস্ট সলভ। এবার S এর মানটা বের করছি, তাহলে S কিউব এই কষ্ট কত হবে? 3 × 10⁻⁸ তাহলে S কষ্ট আসবে হচ্ছে কিউব রুটার 3 × 10⁻⁸ বাই কত? 4। আমাদের S এর ভ্যালু বের করা শেষ, অর্থাৎ 1 নাম্বার ম্যাথ আমাদের শেষ। S এর ভ্যালুটাই বের করতে বলেছে 1 নম্বরে। যত জোনাক দ্রাব্যতা বের করতে বলুক, একই যৌগের যতগুলা
মৌলেরই দ্রাব্যতা বের করতে বলুক, একই যৌগের যতগুলা পার্টের দ্রাব্যতা বের করতে বলুক না কেন, সবার দ্রাব্যতা মানে কত? এস। তাহলে এস এর মান বের করা মানেই সবার দ্রাব্যতা বের করা শেষ। তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথটা সলভ করা শেষ। এখন আছে 2 নাম্বার। 2 নাম্বার ম্যাথটা কি বলেছে? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? কি বলেছে? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? আমি আগেই বলেছি ঘনমাত্রা মানে কোথায় লেখা আছে? এই যে নিচে লেখা আছে। ঘনমাত্রা মানে কোথায় লেখা আছে? নিচে লেখা আছে। তাহলে ক্লোরিন মাইনাসের নিচে কত লেখা আছে? ক্লোরিন মাইনাসের নিচে কত লেখা আছে? লেখা আছে হচ্ছে 2s। ক্লোরিন মাইনাসের নিচে কত লেখা আছে? ক্লোরিন মাইনাসের নিচে লেখা আছে হচ্ছে 2s। তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত? 2s। এখন দেখো এই যে এস এর ভ্যালু আমরা এখান থেকে জানি, এই যে বক্সের ভিতরে এস এর ভ্যালুটা আছে, বক্সের ভিতরে অদৃশ্যভাবে এস এর ভ্যালুটা রয়ে গিয়েছে। এখন আমরা তাহলে 2 নাম্বার ম্যাথটা লিখি, ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা এই কষ্ট কত? 2s। তাহলে 2 ইন্টু ওই যে বক্সের ভিতরে যে মানটা রয়েছে, 2 ইন্টু বক্সের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটাই কত হবে? ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা হবে। আমি আবার বলছি ঘনমাত্রা মানে কোথায় লেখা আছে? ঘনমাত্রা মানে যে নিচে লেখা আছে। তাহলে ক্লোরিন মাইনাসের নিচে কত লেখা আছে? 2s। তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত হবে? এই যে 2 ইন্টু বক্সের ভিতরে মানে 2 ইন্টু s। দেখো সবাই এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? যদি এই ম্যাথটা বোঝো তাহলে 22টা বোর্ডের 22টা কোশ্চেন সলভ করা কমপ্লিট। যদি এই ম্যাথটা ভালো করে বোঝো তাহলে 22টা বোর্ডের 22টা কোশ্চেন সলভ করা কমপ্লিট তোমাদের। দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো, দ্রুত দেখো যে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা। যারা কেবল আসলে তারাও দেখতে পারে, সমস্যা নেই। সবাই একটু দেখো যে এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা। সবাই ভালোভাবে দেখো যে এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বোঝো তাহলে 22টা কোশ্চেন একবার সলভ করা কমপ্লিট তোমাদের। যদি এই ম্যাথটা ভালো করে বুঝতে পারো তাহলে 22টা কোশ্চেন একবার সলভ করা কমপ্লিট তোমাদের। ঠিক আছে, এখন দেখো আমরা এবার আসি দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল বের করতে হবে। এবার আমরা এই ম্যাথটা একটু রিভার্সে করি। দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল এখন আমরা বের করবো। এই ম্যাথটা আমরা একটু রিভার্সে করবো। সেটা হচ্ছে এখন দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল নির্ণয় করব। এখন আমরা এই ম্যাথটা একটু রিভার্সে করবো। সেটা হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল নির্ণয় করবো। তাহলে আসো সে ম্যাথটা লিখে ফেলো। লেখো, ধরো একটু কঠিন করে দিই। তারপর বললাম যে FeCl3 এর দ্রাব্যতা 0.1 মোল পার লিটার। FeCl3 এর দ্রাব্যতা কত? 0.1 মোল পার লিটার হলে দ্রাব্যতার গুণফল কত? হলে দ্রাব্যতার গুণফল কত? ভালো কথা। কি দিয়ে আছে? হচ্ছে FeCl3 এর দ্রাব্যতা = 0.1 মোল পার লিটার হলে দ্রাব্যতার গুণফল কত? তাহলে আসো FeCl3 দ্রাব্যতা = 0.1 মোল পার লিটার হলে দ্রাব্যতার গুণফল কত বের করতে হবে। তাহলে দ্রাব্যতার গুণফল বের করতে বলেছে, দেওয়া আছে কিসের মান? দ্রাব্যতার মান। আমি আগেই বলেছি যে এখানে দ্রাব্যতা কথাটা লেখা থাকবে, দ্রাব্যতার ভ্যালু দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে, তার মানে কি? এস। তাহলে এস কত দেওয়া আছে? 0.1 মোল পার লিটার। আর বের করতে হবে কি? দ্রাব্যতার গুণফল।
বের করতে হবে কি দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল মানে কি কেএসপি, তাহলে কেএসপি কষ্ট কত ওয়াট। এখন আসো তাহলে কেএসপির সাথে এস এর যে সম্পর্কটা সেটাকে তৈরি করে নিই FeCl3। কেএসপির সাথে এস এর যে সম্পর্ক সেটা আমরা আগে একটু তৈরি করে নিই FeCl3 ক্ষেত্রে। তাহলে প্রথমে FeCl3 কে ভাঙতে হবে, ভেঙে ফেলি। প্রথমে আমরা FeCl3 কে একটু ভেঙে নিই। তাহলে FeCl3 কে যদি ভাঙো তাহলে কত আসবে Fe3+ 3 ক্লোরিন মাইনাস। 3টা কোথা থেকে আসলো আবার বলেছে ভালো করে বোঝো। Fe আয়রন মানে ফেরাম, ফেরামের লাস্টে আম আছে, তাহলে এটা কি ধাতু, ধাতুর মাথার উপর কত প্লাস, আর এখানে এর যোজনী কত আয়রনের যোজনী 3 ওই জন্য 3+। ক্লোরিন অধাতু মাথারও মাইনাস হবে, ক্লোরিনের যোজনী যেহেতু 1 তাই জন্য মাথার উপর কত আছে -1। আয়রন আছে একটা ওই জন্য একটা আয়রন 3+। ক্লোরিন আছে কয়টা 3টা ওই জন্য 3Cl-। ধরে নিলাম এটার দ্রাব্যতা কত S, তাহলে এটা হবে S আর এটা কত হবে 3S। এই যে এর পাশে 3 লেখা আছে ওই জন্য কত আছে 3S। এই যে এর পাশে কিছু লেখা নাই ওই জন্য কত আছে 1S। আবার বলছি যেহেতু ওর পাশে কত লেখা আছে 3 লেখা আছে ওই জন্য কত আছে 3S। এর পাশে কিছু লেখা নাই ওই জন্য কত আছে S। গেল। এরপরে দেখো KSP কষ্ট যতগুলো আয়ন আছে সে আয়নগুলোর ঘনমাত্রার উন্নীত ঘাতের গুণফল। তাহলে আয়ন কত আছে Fe3+ একটা আয়ন আর কত ক্লোরিন মাইনাস একটা আয়ন। উন্নীত ঘাত মানে কি এই যে পাশের ভ্যালুগুলো মাথার উপর যাবে। Fe3+ এর উপরে পাশে কত লেখা আছে, পাশে কত লেখা আছে কিছু নাই বলতে কত লেখা আছে 1, তাহলে মাথার উপর 1। আর ক্লোরিন মাইনাসের পাশে কত লেখা আছে 3, তাহলে ক্লোরিন মাইনাসের পাওয়ার কত হবে 3। তাহলে Fe3+ এর দ্রাব্যতা কত আছে বা ঘনমাত্রা কত আছে S ইনটু ক্লোরিন মাইনাসে কত আছে 3S, তার পাওয়ার কত হবে কিউব। তাহলে এখান থেকে কত আসে 27S⁴। এখানে কত আসলো 27S⁴। এখন দেখো তাহলে আমি পেয়ে গিয়েছি এর ইকুয়েশনটা। KSP কষ্ট কত 27S⁴। এখন আমার কি দেওয়া আছে এই যে S এর ভ্যালুটা অলরেডি আমার এখানে ইনপুট করাই আছে, দেওয়াই আছে। S এর ভ্যালুটা আমার কি করা আছে কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। তাহলে 27 × 0.1⁴, তাহলে এই যে অ্যান্সার, যেটা অ্যান্সার হবে সেটাই ক্যালকুলেশন করে যেটা আসবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বের হয়ে যাবে। দেখো সবাই ক্লিয়ার কিনা, এই ম্যাথটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে। দেখো আজকে আমাদের এই টপিকটা খুব ভালো করে বুঝতে পারছো কিনা, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তোমার পরীক্ষায় আসা কোশ্চেনগুলো তুমি পারবা কি পারবা না। কারণ পরীক্ষায় আসা কোশ্চেনগুলো কিন্তু এইরকম এর ভিতরে থাকবে, পরীক্ষা আসা যে কোশ্চেনগুলো সেইগুলো কিন্তু এর ভিতরেই থাকবে। আর এই কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করার জন্য তোমরা কিন্তু এই যে আমার হাতে যে বইটা আছে এই বইটার সাহায্য নিতে পারো। এই বইটায় গোছানো আছে এই কোশ্চেনগুলো, মানে বোর্ডে যে কোশ্চেনগুলো আছে। এখন তুমি বলতে পারো ভাই টেস্ট পেপার কিনেছি, টেস্ট পেপার কিনলে আবার এটা কিনে লাগবে। টেস্ট পেপার দেখবে একই কোশ্চেন বারবার রিপিট থাকে আর কি, বা টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো থাকে না। এখানে করা আছে কোনগুলা, এখানে কতবার এসছে, টাইপ ভিত্তিক কোনগুলা কিভাবে এসছে সেইগুলা কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেনগুলা। সুতরাং তোমরা কিন্তু এই যে এই বইটা একটু ভালো করে দেখতে পারো বাসায় বসে। এবং এই বইটা যারা মানে হেল্প করেছে যারা তৈরি করতে, তারা কিন্তু সবাই কিন্তু দীর্ঘদিন ধরে এই টিউশনের সাথে আছে আর কি। সুতরাং তারা জানে যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু অলরেডি তাদের একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা এখন খেয়াল করো আমরা প্রায় লাস্টের দিকে, তার মানে আজকে আমাদের যে পড়ার টপিকটা ছিল সেটা ছিল কি দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার যে সম্পর্ক আর কি।
এখন দেখো কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো, যে দ্রাব্যতার গুণফলের সাথে দ্রাব্যতার যে সম্পর্কটা। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে অদক্ষেপের ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে করব কি অদক্ষেপের ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে যে ম্যাথগুলো করবো সেটা হচ্ছে অদক্ষেপের ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাসে আমরা সবাই অদক্ষেপের ম্যাথগুলো করব। এখন অদক্ষেপের ম্যাথগুলো করার জন্য সবাইকে অবশ্যই আজকের ক্লাসটা বোঝা খুব জরুরি ছিল। অদক্ষেপের ম্যাথগুলো করার জন্য সবাইকে কিন্তু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এই ক্লাসের বেসিক নিয়ে আমরা কিন্তু অদক্ষেপের ক্লাসে যাব। এই ক্লাসে যে বেসিকটা সেইটা নিয়েই কিন্তু আমরা অদক্ষেপের ম্যাথগুলা মেইনলি করব। আমি আবার বলছি, এই ক্লাসের বেসিকটা নিয়েই কিন্তু আমরা অদক্ষেপের ম্যাথটা করব। সুতরাং যারা নেক্সট ক্লাসে আসবা তারা অবশ্যই আজকের ক্লাসটা একটু দেখে আসবা। যারা নেক্সট ক্লাসে আসবা তারা অবশ্যই আজকের ক্লাসটা একটু দেখে আসবা। আজকের ক্লাসটা দেখবা আর্কাইভে থাকে, আমাদের এখানে যে আর্কাইভ আছে গ্রুপে, এই গ্রুপের আর্কাইভে এই যে ক্লাসগুলো থাকে আর কি। সুতরাং সবাই অবশ্যই এই ক্লাসের আর্কাইভ থেকে এই ক্লাসটা দেখে আসবা। সময় কিন্তু আর বেশি নাই, আমাদের পরীক্ষা 30শে জুন, অর্থাৎ সময় কিন্তু চলে এসছে। এই কথাগুলো মনে পড়বে যে ক্লাসগুলো কেন করলাম না, করলে ভালো হইতো, সেটা পরীক্ষা হলে বসে বসে মনে পড়বে। দেখবা যখন দেখবে পাশের সবাই ধুমসে লিখছে, তুমি একদম হা করে বসে আসো, তখন মনে হবে আমি মনে হয় আরেকটু পড়াশোনা করলে মনে হয় পরীক্ষাটা একটু বেশি ইজি হইতো। তখন দেখবা যে খেয়াল পড়বে, বা আরেকটা খেয়াল পড়বে যখন রেজাল্ট দেবে। আর এই রেজাল্টের উপরে কিন্তু তোমাদের অ্যাডমিশনে ডিপেন্ড করবে যে তুমি কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা বা কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা না। সবগুলাই কিন্তু ডিপেন্ড করবে তোমাদের এই এইচএসসি রেজাল্টের উপরে। এইচএসসি হচ্ছে জীবনে একটা ক্রুশিয়াল পয়েন্ট। এই জায়গায় যদি তুমি হোঁচট খাও তাহলে কিন্তু তোমার কাম ব্যাক করার সুযোগটা খুবই কমে যায়। এই যদি তুমি এই এইচএসসিতে যদি তুমি হোঁচট খাও তাহলে কিন্তু কাম ব্যাক করাটা খুবই কঠিন হয়ে যাবে জীবনে। কারণ এই এইচএসসির সকল ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাডমিশনে ব্যবহার করতে হবে। তুমি কত পয়েন্ট পেয়েছো তার উপর ডিপেন্ড করবে যে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে বা মেডিকেলে বা কোনো ঢাকা ভার্সিটিতে বা কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবা কিনা। আর এখন কিন্তু যুগ মানে খুবই অনেক মানে এগিয়ে গিয়েছে আর কি, কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি। এই কম্পিটিশনের যুগে যদি তোমাকে টিকে থাকতে হয় তাহলে কিন্তু তোমাকে মাস্ট বি একটা গোছানো পড়াশোনা করে তোমাকে কিন্তু এইচএসসি রেজাল্টটা ভালো করতে হবে। আবার বলছি, যদি এই কম্পিটিশনের সময় যদি তোমাকে টিকে থাকতে হয় তাহলে কিন্তু তোমাকে একটা গোছানো পড়াশোনা করে তোমাকে কম্পিটিশন টিকে থাকতে হবে। তুমি সারাদিন ধরে পড়লে, তুমি সারাদিন পড়াশোনা করলে, বাট তোমার কোনো গাইডলাইন নেই বা তোমার কোনো মানে ফোকাস নেই বা তোমার কোনো নিয়মবর্তিতা নেই বা কোনো রুটিন নাই, তাহলে সেই পড়াশোনা করা কোনো মানে মানে সেই ফুটা বালতিতে পানি ঢেলার মতো অবস্থা হয়ে যাবে। যদি তুমি অনেক কিছু পড়ছো কিন্তু কিছুই হচ্ছে না, কাজ হচ্ছে না, আস্তে আস্তে দেখবা তুমি নিজেই হতাশ হয়ে যাবা যে আমি তো পড়ছি কিন্তু পারছি না কেন। আরেকজনই দেখবে তোমার পাশাপাশি, সে তোমার থেকে তোমার 50% পড়াশোনা করেও দেখো তোমার থেকে ভালো করে ফেলছে, তোমার থেকে 50% পড়াশোনা করেছে বাট দেখবা তোমার থেকে ভালো করছে। কারণটাই একটাই, যে কেউ একটা লাইন ধরে পড়াশোনা করছে আর কেউ বে লাইনে পড়াশোনা করছে। সুতরাং বে লাইনে পড়াশোনা করে কোনো লাভ নেই। তুমি অল্প পড়ো, সব আমি মনে করি তুমি দিনে 1 ঘন্টা পড়ো বাট প্রোডাক্টিভ পড়াশোনা করো। দেখা যাচ্ছে তুমি 1 ঘন্টাতেই দেখা যাচ্ছে তুমি একদম সুন্দর করে গুছিয়ে যেগুলা পরীক্ষা আসছে বারবার, বা যেগুলা তোমার উইকনেস আছে, যেগুলো তোমার দুর্বলতা আছে, তুমি সেইগুলাই পড়লে তাহলে কিন্তু এটা কার্যকর হবে। আর তুমি সারাদিন পড়লে সেগুলো পরীক্ষা আসছে না, সেগুলো পড়ে কোনো লাভ নেই। এইগুলোর জন্য মোটামুটি তোমরা এই যে কোর্সটা যেটা চলছে, এই কোর্সের সাথে তোমরা যুক্ত থাকলে মোটামুটি তোমরা একটা ভালো একটা ধারণা পাবা যে পরীক্ষায় কোনগুলো আসছে, কিভাবে তোমাদের পড়াশোনাটা করা উচিত বা কোন পথে এগিয়ে যাওয়া উচিত। এগুলোর জন্য তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য তো আসেই, এখানকার যারা টিউটর আছে তারা তো গাইডলাইন দেবেই, তার সাথে তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখতে পারবা। যেমন দেখো আজকে মাত্র আমরা 3টা ম্যাথ করেছি, বাট এই 3টা ম্যাথ তোমার কার্যকারিতা 23টা বোর্ডে এসছে। এই 3টা ম্যাথ কয়টা বোর্ডে এসছে? 23টা বোর্ডে এসছে, 23টা বোর্ডে। তার মানে আমরা ম্যাথ করেছি 3টা, বেসিক দেখেছি হাফ ক্লাস, বাট আমাদের
বাট আমাদের ক্লাসটা কিন্তু কার্যকারিতা পেয়েছে কিন্তু 23টা কোশ্চেন সলভ করার মতো। অর্থাৎ তুমি যদি 23 ঘন্টা ধরে যদি 23টা ক্লাস সলভ করো তাহলে কিন্তু তার মতো একটা ব্যাকআপ পাবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অদক্ষেপ পড়াশোনা করব। এই অদক্ষেপ থেকে কিন্তু এরকম 23টা কোশ্চেন এসছে। তার মানে কি গ নাম্বার কোশ্চেনগুলা সব আজকের ক্লাসে এসছে। যত গ নাম্বার কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আজকের ক্লাসের, আর ঘ নাম্বার কোশ্চেনগুলো কিন্তু সব নেক্সট ক্লাস থেকে আসবে। সুতরাং অবশ্যই নেক্সট ক্লাসটাও কিন্তু সো ইম্পর্টেন্ট। গ নাম্বার কোশ্চেনগুলো সব আজকের ক্লাস থেকে এসছে, আর ঘ নাম্বার কোশ্চেনগুলো কিন্তু নেক্সট ক্লাস থেকে আসবে। সুতরাং অবশ্যই আজকের ক্লাসটা সব আর্কাইভ থেকে একটু দেখে নিও, যারা এখন করতে পারোনি বা যারা ঘুমাচ্ছিলে, এখন 11টা পর্যন্ত যারা ঘুমাও তারা একটু দেখে নিও আগের থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দিব